পুলিশ ভাইদের জন্য একটা খারাপ খবর আছে। খবরটা হচ্ছে এই, রাত জাগা যে কয়টা প্রফেশনের লোক আছে রাতে জাগে, তার মধ্যে একটা হচ্ছে ডক্টর, আমরা নিজে আছি। 2 নম্বরে আছে পুলিশ, সিকিউরিটি গার্ড, সিকিউরিটি অফিসার, ওদের কথা বাদ। পুলিশ যেহেতু সামনে আছে এদের বলি, আমি তো অলরেডি আমাদের ডক্টর সোসাইটিতে এটা বারবার বলি যে একটা লোক যদি মাসে 2 দিন করে বছরে মাত্র 25 দিন রাত জাগে, মাত্র 25 দিন, তাহলে তার মৃত্যুর ঝুঁকি প্রায় 35 থেকে 40% বেড়ে যায়, মৃত্যুর ঝুঁকি। এবং এটা তো ডেঞ্জারাস। আপনারা দেখবেন অনেক সময় ডক্টরদের ব্যবহার খারাপ আর পুলিশের ব্যবহার খারাপ, এই 2 প্রফেশনের লোকেরই ব্যবহার ঠিক না। তার একটা বড় কারণ কি জানেন? রাতের ঘুমটা এদের ঠিকভাবে হয় না এবং সারাদিন প্রেশার। আর সবচেয়ে বেশি প্রয়োজনীয় ফোন বোধহয় এই 2 প্রফেশনের লোক ব্যবহার করে, মানে ফোন আসতেই থাকে, একজন এইটা বলতেছে আরেকজন এইটা বলতেছে, অল টাইম প্রেশারের মধ্যে থাকে। তো এই যে প্রেশারের মধ্যে যে থাকে, এই প্রেশারটা তো হয় উপর থেকে ফোন আসতেছে, নাইলে পলিটিক্যাল পার্টির ফোন আসতেছে, ওইখানে তো কিছু বলতে পারে না, কমন পিপলের উপরে ঝাড়া হয়। তো এইটা আসলে একটা চক্রের মধ্যে পড়ে গেছে। ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু পুলিশের হাতে এরকম এই যে লাঠি, তারপর হচ্ছে ডান্ডা, এগুলা নাই, জেন্টেলম্যান। আমি আসতেছিলাম, আসার সময় একজন ভাইয়ের সাথে কথা হলো, উনি পর্তুগালে থাকে। বলতেছে যে স্যার, বাংলাদেশে অনেক কিছু করতে পারি কিন্তু করতে মন চায় না, থাকতেও মন চায় না। কেন? যে কোনো জায়গায় গেলে টাকা দেওয়া লাগে, ভেজাল করতে হয়। আমি বললাম যে পর্তুগালের কি অবস্থা? বলছে ওইখানে প্রত্যেকটা লোক আইন মানে, কেউ যদি সামান্য আইনের কম বেশি করে এমনভাবে ধরবে যে দেখা যাবে যে একটু অনিয়ম করবে সে আর ওর শাস্তি দেখে বাকি সবাই ওই অনিয়ম থেকে দূরে চলে যাবে। তা আমাদের যারা এই ডক্টর এবং পুলিশ, এই 2 প্রফেশনের লোকদের এই রাত জাগার যে ব্যাপারটা, এটা খুবই কমানো উচিত। এবং রাতে দেখা যায় 1-2 জন ডিউটি করে। আমার তো অনেক ফ্রেন্ড যখন বিসিএস দিয়ে এএসপি হিসাবে ঢুকছিল, আমি তাদের লাইফস্টাইলটা তো জানি। ওদের বেশিরভাগ জনকেই প্রতি সপ্তাহে 1 দিন, কারো আবার 2 দিন, এটা ডিপার্টমেন্ট ওয়াইজ ভেরি করে, দেখা যায় যে রাতে হচ্ছে যে ডিউটি থাকে, গাড়িতে থাকে। কিন্তু এই যে রাত জাগা, আমি বললাম যে তোমাদের স্যারেরা, বলছে আমাদের স্যারেরাও তো দেখা যায় 2টা-3টার সময় হচ্ছে ফোন ধরে। আমি বললাম তাহলে গোটাল পুলিশ সেকশনে যারা আছে এগুলোর ব্রেইনের মধ্যে বড় রকমের প্রবলেম আছে, গ্যারান্টেড, লিখে নিতে পারি। তার মানে এই সেক্টরটা ভালো করতে গেলে ঘুমাইতে ব্যবস্থা করতে হবে। এবং চোর ডাকাত গুন্ডা বদমাশ নিয়ে কাজ তো পুলিশের। এখন এনারা সারাদিন, এদের মধ্যে আবার ভাগ আছে, কেউ কেউ দেখা যাচ্ছে যে ট্রাফিক সিস্টেমে থাকে, কেউ কেউ প্রোটোকল অফিসারের মধ্যে থাকে। কষ্ট হয় আসলে চিন্তা করলে, অনেক ভালো কাজ করে, কিন্তু এনারা এনাদের প্রবলেমটা কোথাও ভালোভাবে উপস্থাপন করে না। এবং এনাদের উচিত ছিল যে এই প্রবলেমটা জাতির সামনে জানানো। কিন্তু এদের ব্যাপারটা এরকম, উপর থেকে প্রেশার আসবে, ম্যানেজ করো। এই ম্যানেজ করতে করতে লাস্টে নিজেই ম্যানেজ হয়ে গেছে। এটা সত্যি কথা বলছি আমি, কারণ আমি তো সমস্ত প্রোগ্রাম করি, আমি সব অফিসারদের সাথে যেহেতু থাকি, আর আমি সত্যিটা বলি, এই জন্য কোনো টেনশনের কারণ নাই, অন্যরা বলবেন আমি বলবো। তা আমি চাই যে পুলিশ প্রশাসনের যারা আছে এদের যাতে ঘুমানোর একটা ব্যবস্থা করা যায়, এটা খুব ইম্পর্টেন্ট, 1 নম্বর। আর ডক্টরদেরটা তো এটা নিয়ে আমি বলছি, আমাদের এখানে যেহেতু ডক্টর আপাতত ওইরকম বলার দরকার নেই, বারবারই বলছি যে ডক্টরদেরও রাতে ঘুমানোর একটা ভালো ব্যবস্থা করতে হবে। আচ্ছা, বাংলাদেশ যখন থেকে স্বাধীন হয়েছে, ধরবো কিন্তু কোথার থেকে কি বলতেছি, ধরবো, এই জন্য কথা কওয়া যাবে না, প্রত্যেকটা সেকেন্ড দামি। কিন্তু বাংলাদেশ যখন থেকে স্বাধীন হয়েছে, আমি কিন্তু উত্তর শুনবো আপনাদের কাছ থেকে। এখন পর্যন্ত 5 জন দেশ পরিচালনা করেছে, সেটা রাষ্ট্রপ্রধান হিসাবে বা সরকার প্রধান হিসাবে। 5 জন, নামগুলো আপনারা জানেন, নাম নিতে চাই না, আপনারা শুধু আমাকে বলবেন, আপনারা যার যা মনে আসে বলবেন। এই 5 জনের মধ্যে সবচেয়ে ভালোভাবে দেশ পরিচালনা করছেন কে? নাম বলেন তো। হ্যাঁ, আচ্ছা, ফখরুদ্দিন। আসলে উনি তো একটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল। আচ্ছা, ফখরুদ্দিনের ব্যাপারটা আমরা আসবো। রাষ্ট্রের উনি কিন্তু হচ্ছে, যেমন এখন যে ইউনূস স্যার আছে, উনি কিন্তু হচ্ছে যে একটা মানে মধ্যবর্তী অবস্থায় কিছু কাজ নিয়ে আসছে, কিন্তু গভর্নমেন্ট ফরমেশনে এসে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাদে ছিল যারা, তাদের মধ্যে সবচেয়ে ভালো চালিয়েছে কারা? এরশাদ। আর আচ্ছা, এরশাদ। আমার মনে হয় এই উত্তরটা এখানে যারা আছি বেশিরভাগ মনে হয়, আমার যেটা মনে হয় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হবে। আমার মনে হয় এখানে যারা আছে হয়তো অনেকে অত সিনিয়র না, এই জন্য জানে না। ইতিহাসটা যদি আমরা পড়ি তাহলে দেখা যাবে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুব ভালোভাবে দেশটা চালিয়েছেন। তা শহীদ প্রেসিডেন্ট যে জিয়াউর রহমান দেশটা চালালেন,
ওনাকে আমরা আজকে একটা গোটাল জিনিসটা বোঝার জন্য ওনাকে একটা ভিটামিনের সাথে তুলনা করব। ভিটামিন নাম শুনছেন তো, যেটাকে ভাইটামিন বলে। তা অনেকগুলো ভিটামিন আছে, তার মধ্যে সবচেয়ে দামি যে ভিটামিনটা সেটার নাম হচ্ছে ভিটামিন ডি। কি নাম বলেন তো? ডি। খেয়াল থাকবে তো? আচ্ছা, মৃত্যুর ইংলিশ কি? ডেথ। প্রথম বর্ণটা কি দিয়ে? আর সবচেয়ে দামি ভিটামিন ওর নাম কি? ডি। আচ্ছা, ইন্টারেস্টিং পয়েন্ট। আমরা যে অনেকে মোবাইলে আসক্ত, এইটার পিছনে একটা বড় কারণ ভিটামিন ডি এর সাথে সম্পর্কিত। যে কীরকম? আচ্ছা, আমি যদি একটা প্রশ্ন করি, বেশিরভাগ জন উত্তরটা ভুল দিবে, কিন্তু তারপর শিখে নেই। সূর্যের আলোর মধ্যে কি কোনো ভিটামিন থাকে? কি নাম? আচ্ছা, আমি জানি এটাই বলবে সবাই। সূর্যের আলোর মধ্যে কোনো ভিটামিন নাই। যে আপনি কি কন স্যার, সারা জীবন শুনলাম সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে। না, মিথ্যা কথা। সত্যিটা কি তাহলে সেটা বলি। আমাদের যে স্কিন আছে না, এই যে ত্বক, এইখানে ভিটামিন ডি তৈরির কাঁচামাল থাকে। কাঁচামাল জিনিসটা কি একটা এক্সাম্পল দিয়ে বুঝবেন। ঘি খাইছেন কে কে জীবনে? হাত উঁচু করেন তো। ঘি, ও সবাই খাইছেন, ভেরি নাইস। ঘি কি ডাইরেক্ট তৈরি হয় নাকি দুধ থেকে দই, দই থেকে মাখন, তারপরে ঘি, এভাবে হয় না? তাহলে ঘিয়ের কাঁচামাল হচ্ছে দুধ। কি বলেন তো? দুধ থেকে আস্তে আস্তে দই হবে, তারপরে মাখন হবে, তারপরে হবে ঘি। আচ্ছা, কথা কওয়া যাবে না পরে। তাহলে দই এর আগে থাকলো, ওই সাইডে সামনের দিকে গেলে হচ্ছে মাখন, তারপরে ঘি। তা আমরা যে ভিটামিন ডি এর কথা বলছি না, এইটার কাঁচামাল এইটা থাকে ত্বকের মধ্যে, কিন্তু ততক্ষণ পর্যন্ত কাজ করবে না যতক্ষণ পর্যন্ত সে একটা রশ্মি পাবে না। যেভাবে ওই রশ্মিটার নাম কি? ইউভি, আলট্রা ভায়োলেট বি রশ্মি। সহজ করে খেয়াল রাখি, ইউভি বি। খেয়াল থাকবে তো? ওই শেষের দিকে ইউ একটা ভাওয়েল আছে না, ইউভি, আলট্রা ভায়োলেট বি। বলেন তো কি নাম? ইউভি, মানে ওইটাকে পুরা রুম হচ্ছে আলট্রা ভায়োলেট বি। এটা কোথায় পাবেন? বাজারে যায় যে ভাই একটা আলট্রা ভায়োলেট বি 1 কেজি 100 গ্রাম কিনতে পাওয়া যাবে? আল্লাহ ফ্রি করে দিয়েছেন, এত সাইন্টিফিক। এই থামো। সূর্যের আলো থেকে আলট্রা ভায়োলেট বি আসলো, আসার পরে স্কিনে যে আছে রান্না বান্না শুরু হয়ে গেল। শুরু হওয়ার পরে একবারেই কিন্তু ভিটামিন ডি হবে না, ওইখানে রান্না হয়ে গেল। হওয়ার পরে সেইটা এক কিচেন থেকে আরেক কিচেনে যাবে। যাবে কোথায় যাবে? আচ্ছা, আমরা যদি কাউকে খুব পছন্দ করি, তখন তাকে আমরা বলি না যে আমার ফুসফুসের টুকরা বলি, নাকি হৃৎপিণ্ডের টুকরা, না কলিজার টুকরা? কলিজার টুকরা। কারণটা কি জানেন? আমাদের শরীরে যতগুলো কাজ হয়, প্রতি 100টা কাজের মধ্যে 70টা কাজ, প্রতি 100টাতে 70টা কাজ হয় কলিজায়। বাংলাদেশের যে পার্টিগুলোই ক্ষমতায় আসুক, কেউ কিন্তু 70% বৈধভাবে ভোট হয়ে আসতে পারে না, মানে 70% ভোট কেউ পায় না। তাহলে চিন্তা করেন কত পাওয়ারফুল। প্রতি 100টার মধ্যে 70টা কাজ হয় কলিজার মধ্যে। কলিজাকে আমরা অনেক অন্য নামে ডাকি, যেমন যকৃৎ বলে, লিভার বলে। লিভার নাম শুনছেন? লিভার। আচ্ছা, লিভার নামটা আপনি খেয়াল রাখেন। তাহলে সূর্যের আলোর আল্ট্রাভায়োলেট বি রশ্মি আসলো, স্কিনে পড়লো, এইখান থেকে রান্না হয়ে চলে গেল কলিজার মধ্যে। কলিজায় গিয়ে সে খুব ভালো করে সব কিছু অ্যানালাইসিস করে, কার কি লাগবে, বেশি কম। সে হচ্ছে বলা যেতে পারে, মানে আমাদের শরীরের যদি বলি যে একটাকে, এইটাকে বলা যেতে পারে যে হচ্ছে ওই যে খাদ্যমন্ত্রীর মতো মনে করেন। সে ওইখান থেকে কার কতটুকু বেশি দরকার, কম দরকার, সব কিছু ক্যালকুলেশন করে দিয়ে দেয়। কলিজার সাথে খুব ভালো সম্পর্ক যার আছে লিভারের সাথে, তার নাম হচ্ছে কিডনি। নাম শুনছেন আপনারা? কিডনি শুনছেন না? যে কিডনি ফেইলিওর নাম শুনছেন না? আচ্ছা, কিছু জিনিস আছে যেটার ইংরেজি পরিচিত, বাংলা না। কিডনির বাংলা বৃক্ক, অনেকে বুঝতেই পারবে না ভাই এটা ফির কি। কিডনি পরিচিত, তার মানে যেটা দিয়ে যে বুঝে। তাহলে প্রথমে সূর্যের আলো আসলো, কোন রশ্মি ছিল? আল্ট্রাভায়োলেট কি? বি। রান্না হয়ে গেল, এইখান থেকে চলে গেল কোথায়? কোথায়? ভেরি নাইস, তো ভালোই খেলতে হয়। কলিজা থেকে তারপরে কোথায় যাবে? কিডনিতে। কলিজা, কিডনি, ওইখানে গিয়ে তৈরি হয়ে গেল ভিটামিন ডি। কি হইল? আচ্ছা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কার সাথে তুলনা করছি? ডি। যে ভাইয়া কি কারণটা এবার বুঝবেন। উনি যখন রাষ্ট্রের ক্ষমতা নিল, সব লোক তো একই ছিল। কিভাবে উনি ঠিক করলো দেখেন। আপনি যদি আরেকজনকে ঠিক করতে চান, আগে আপনার নিজে ঠিক হইতে হবে যে ভাই এটার কারণটা কি। খুব ইন্টারেস্টিং। আচ্ছা, আমি যদি এখন একটু হাসি, আশেপাশের লোকজনও কিন্তু একটু হাসবে। আমি যদি একটু হচ্ছে যে কান্নার একটা পরিস্থিতিতে যাই, আশেপাশের লোকজনও কানবে। আচ্ছা, প্রমাণ দেই। এই যে কয়েকদিন আগে যে আমাদের খুব কাছের ভাই হাদি যে মারা গেল, ওসমান হাদি, মনে হইলে কান্না আসে না? আচ্ছা, এই বেগম খালেদা জিয়া মারা গেল, মনে হইলে কান্না আসে না? কারণটা কি জানেন?
আমরা যা কিছু করি আমাদের ব্রেইনের মধ্যে ছোট ছোট কোষ আছে যার নাম হচ্ছে নিউরন। কি নাম? নিউরন। এই নিউরনগুলো আশেপাশে যারা আছে প্রত্যেকের নিউরনের সাথে একটা কানেকশন তৈরি করে। যে আপনি কি বলতেছেন? হ্যাঁ, আমি যখন হাসবো এই আশেপাশের সবগুলো নিউরন দেখতেছে আমি হাসতেছি, ও তখন মনে মনে হাসার একটা প্রক্রিয়া শুরু করবে। আমি যখন একটা কোনো শোকের প্রোগ্রামে গেলাম, দেখলাম যে সবাই হচ্ছে কান্নাকাটি, মনের মধ্যে একটা কষ্ট, অটোমেটিক আমার মধ্যে ওই কষ্টটা চলে আসবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, এবার আপনি চিন্তা করেন তো, বাংলাদেশ থেকে অনেকে বিদেশে যায়, বিদেশে হচ্ছে 420 পার্টির বিভিন্ন প্রোগ্রাম আছে না? ওইখানে তো কোনো পর্দা নাই, কোনো হচ্ছে মদ পান করলে যে হারাম এরকম কিছু আছে নাকি? ওদের হালাল হারাম বেশিরভাগ জনের নাই। ওই পরিবেশে মনে করেন আপনি গেলেন, আপনার ছোট বাচ্চা কাচ্চা, আপনার যে নিউরন আছে আশেপাশে দেখতেছে সবাই এরকম আলতু ফালতু ড্রেস পরে ঘুরতেছে, আলতু ফালতু খাবার খাচ্ছে, তখন আপনি বলেন তো আপনার মাথার নিউরনটা ওইটা ফলো করতে চাবে কি চাবে না? এই কথা কন না কেন? চাবে। তাইলে আপনি যেই মাথার মধ্যে নিউরন নিয়ে ঘুরতেছেন, আপনি কিন্তু বললেই হবে না যে তুই এটা কর, ও আশেপাশে যেই জিনিসটা দেখে সেই জিনিসটা ওইখান থেকে ফলো করে। বুঝতেছেন? আমার কথা বুঝেন না, এবার বুঝবেন। ধরেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার সম্বন্ধে আমরা যতদূর পড়েছি অনেস্ট, তাহলে ওনার মাথার নিউরনটা ওইটা কি সৎভাবে কাজ করবে না অসৎভাবে? বলেন না কেন? সৎ। তাহলে ওনার আশেপাশে যারা থাকবে ওদের মাথার নিউরনটা কি তখন কি চুরি বাটপারি করতে চাবে না সৎভাবে কাজ করবে? ওই লোকগুলো যদি আরেকটা মিটিং করে, তাদেরকে যারা সামনে বসবে, ওনার মাথার নিউরন ভালোভাবে কাজ করতেছে সৎভাবে, তাহলে আশেপাশে যারা থাকবে তারা কি সৎ হবে না অসৎ? আচ্ছা, তাহলে আপনি চিন্তা করেন তো, সেন্টারে যে আসে, কেন্দ্রে হেড, সে যদি ভালো হয় আশেপাশেরগুলো কেমন হবে? তার আশেপাশেরগুলো, তার আশেপাশেরগুলো, তার আশেপাশেরগুলো। আচ্ছা, এবার চিন্তা করেন তো, সেন্টারে যে আসে হচ্ছে চোর, চোরটা, ওর আশেপাশে যারা থাকবে ওইলে কেমন হবে? চোর। ওর চাইতে বড় হওয়ার চেষ্টা করবে যে আমরা নেতাকে পার করে দিব। তারপরের যে স্তর আছে আরো কেমন হবে? আরো ডাকাইত। এমন ডাকাইত হবে লাস্টে দেখা যাবে ব্রিজে করে নাই, নদীও নাই, টাকা টুকা খেয়ে ওঠায় ফেলছে। হয় না এরকম? হবে। আচ্ছা, তাহলে এবার আপনি আমাকে বলেন তো, সেন্টারে যে থাকবে তার নিউরনগুলো কি পজিটিভ থাকা দরকার না নেগেটিভ? এই কথা কন না কেন? পজিটিভ। আচ্ছা, এবার আপনাকে একটা ইন্টারেস্টিং জিনিস বলবো। 99% ক্ষেত্রে এই ফর্মুলা কাজ করবে। অনেকেই, আচ্ছা এখানে যারা যারা আছেন, আপনার যদি সন্তান থাকে অথবা ছোট ভাই বোন, সন্তান কিংবা ছোট ভাই বোন ভালো কিছু করুক, এটা কারা কারা চান? হাত উঁচু করেন তো। যারা হাত উঁচু করেন নাই, প্রত্যেকে চায়, লজ্জার জন্য উঠাই লাগবে, প্রত্যেকে চায়, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি চাচ্ছেন ওরা ভালো হোক, তাহলে আপনার নিউরনের মধ্যে কি ভালো বৈশিষ্ট্য রাখা লাগবে না খারাপ? আপনি যদি ভিতরে নিজে চোরটা হন, নিজে 2 নাম্বার হন, আর আপনার ভাই, আপনার বোন, আপনার বাচ্চা, এদেরকে বলতেছেন তুই ভালো হ, ওই ভালো হবে? হয়তো দেখতেছে কিরে এ কষ্টে, মুখে একটা কাজ আরেকটা, এটা আরো ডেঞ্জারাস, এটা সবচেয়ে খারাপ। কেন? এটা হচ্ছে মোনাফেকি, মুখে একটা অন্তরে আরেকটা, এটা মোনাফেকি, কাফেরের চাইতে খারাপ। রিয়েল গুন্ডা খুব খারাপ, জানে যে বাপ খারাপ, আর মুখে ভালো কথা করছে, ভিতরে চোট্টামি, তাইলে এর বাচ্চা কিন্তু আরো খারাপ হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা যদি আমাদের পরের জেনারেশনকে ভালো বানাইতে চাই, আমাদের ছেলে মেয়ে, ছোট ভাই বোন, আমাদের আশেপাশে যারা, এদেরকে যদি আমরা ভালো বানাইতে চাই, প্রথম কি ওদেরকে ভালো বানাইতে গেলে প্রথম কাকে ভালো হইতে হবে? পিওর সায়েন্স না? নিজে ভালো হইতে হবে। নিজে যদি ভালো হই, আশেপাশের সবাই ভালো হয়ে যাবে। আশেপাশে যখন ভালো হবে, ওকে দেখে তারপরেরটা এরকম করে ভালো হবে। আচ্ছা, এবার বলেন তো, একটা ফ্যামিলিতে যতগুলো বাচ্চা আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন বাচ্চাটা? বড়টা, প্রথম যেটা, সেইটা যদি বাটপার হয়, পরের গুলা সুপার বাটপার হবে। কেন? কারণ দেখছে বড় ভাই এরকম করে, তা আমাকে ওইটা করতে হবে। দেখবেন কিন্তু আপনি গোটাল ফ্যামিলিগুলো মিলান, মোটামুটি মিলে যাবে। আচ্ছা, অনেকের মাথায় একটা প্রশ্ন, যে নবী রাসূলের বাচ্চা 2-1টা কিন্তু খারাপ হয়েছে, অনেকের মাথায় আছে না? যে এটা কিভাবে হইল? নূহ আলাইহিস সালামের ছেলে সম্ভবত কেনান খারাপ হয়েছে, কি কারণে হইল জানেন? শুনেন, বাচ্চা বেশি কি আব্বার সাথে থাকে না আম্মার সাথে? আম্মার সাথে। আচ্ছা, আম্মার সাথে বেশি সময় থাকে, আব্বা আম্মার মধ্যে আম্মার সাথে বেশি থাকে, তারপরে যাইটার সাথে থাকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যাদের সাথে মেশে। নূহ আলাইহিস সালামের ছেলে যে কেনান ছিল, সে যাদের সাথে মিশত, এগুলা ছিল আল্লাহ অবিশ্বাসী, এরা আল্লাহ বিশ্বাস করতো না, ধর্মকর্ম মানত না। এই কারণে নবীর ছেলে, নবী এত পাওয়ারফুল একটা জিনিস, আল্লাহ পছন্দ করে নাকি ভোট করে বানাইছে যে আজকে নবী হয়ে যাবে? হয়েছে নাকি? আল্লাহ বানাই দিছে না? সেই রকম চুজ করা একজনের বাচ্চা খারাপ হয়ে যেতে পারে, কি কারণে?
যদি তার সঙ্গটা খারাপ হয়। সঙ্গটা কি হয়? খারাপ হয়। আচ্ছা, সঙ্গটা খারাপ হইলে যে বাচ্চাটা খারাপ হইলো, এটার পিছনে ওই যে ব্রেইনের ওই কোষটা, নিউরনটা দেয় না? আচ্ছা, আপনি আয়নার সামনে যখন দাঁড়ান, আয়নার ইংলিশ হচ্ছে মিরর, কি নাম বলেন তো? এই জন্য এই যে নিউরন, প্রত্যেকটা নিউরন আরেকটা নিউরনের সামনে হচ্ছে আয়নার মতো। এই জন্য এই সিস্টেমটাকে একটা স্পেশাল নাম দিছে, মিরর নিউরন, MN, মিরর। এই কথা বোঝা যায় না? মিরর নিউরন। আচ্ছা, যে জায়গায় আমি ছিলাম, তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন ভিটামিনের মতো? ডি। আচ্ছা, এবার একটা প্রশ্ন করব, বেশিরভাগ জন ভুল উত্তর দিবে, সমস্যা নেই, নাহলে শিখা যাবে না। ভিটামিনের আমি কয়েকটা নাম বলতেছি, ABCD, খুব সহজ তো না? এরকম সব হইলে তো ভালোই হতো। ABCD পর্যন্ত আছে, তারপর একটা F নাই, ফালতু ফেইলিওর গ্রেড তো নাই, জিও নাই, এইচও নাই, পরের লাস্টে যেটা আছে সেটার নাম হচ্ছে কে। কি নাম? কে। কে। এই যে অতগুলো ভিটামিন আছে, আপনার বলেন তো কোন ভিটামিনটা সবচেয়ে বেশি ক্যালোরি আছে? ক্যালোরি কেতে বলছে, আর কেউ? ক্যালোরি মানে বুঝেন তো, শক্তি। কোন ভিটামিনে বেশি ক্যালোরি আছে? আচ্ছা, আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস বলি, শুনলে অবাকই হবেন। ভিটামিনে কোনো ক্যালোরি নাই, কোনো শক্তি নাই। যে ভাই ভিটামিনের শক্তি নাই, দুর্বল হয়ে গেলে ডাক্তারের কাছে আসে, আমাদের কাছে আসে, বলে যে স্যার আমাদের একটা ভিটামিন লিখে দেন। কেন? দুর্বল লাগতেছে, বলে না? তাহলে এটা তো মারাত্মক কথা যে স্যার ভিটামিনে কোনো শক্তি নাই। তাহলে আমি যখন দুর্বল হয়ে যাই, তখন আমরা ডাক্তারের কাছে গিয়ে বলতেছে আমার দুর্বল লাগতেছে, আমার একটু ভিটামিন লিখে দেন। ডক্টর লিখে দিল, বাস কয়েকদিন পরে বলতেছে আমার এখন চাঙ্গা লাগতেছে। শুনছি তো আমরা এরকম, না? এটা কি কারণে হয় শুনেন, খুব ইন্টারেস্টিং। ভিটামিনে কোনো শক্তি নাই, কোনো শক্তি নাই। যে ভাই তাহলে কাজটা করে কি? ভিটামিন মানুষকে উৎসাহিত করে। কি করেন বলো তো? উৎসাহিত করে, উদ্দীপ্ত করে। যে ভাই উদ্দীপ্ত করে, ব্যাখ্যাটা বুঝলাম না, ব্যাখ্যাটা বুঝাই, এক্সাম্পল দিলে বুঝবেন। জুলাইয়ের যে বিপ্লব হইল আমাদের উত্তরবঙ্গের যে বেগম রোকেয়া ইউনিভার্সিটি, সেখানে এক ছেলে আবু সাইদ হাত উঁচু করে দিয়ে পৃথিবী থেকে বিদায় হইল না? এইটা ব্রেইনে হিট করছে না সবার? ওই যে মিরন নিউরন দেখার পরে সবাই কাছে আমি ওর মতো হব। এই যে সবাই যখন আমি ওর মতো হব, চোরবারটা সব শেষ, ঠিক না? তাইলে ও তো গুলি খাইলো, শহীদ হইলো, চলে গেল, কিন্তু ওর ওই যে নিউরনের যে কানেকশন সবাই দেখছে। এটা প্রচার না হইলে কিন্তু এরকম হইতো না। মানে আল্লাহ যা করবে, কিভাবে হবে কেউ জানে না। ছবিতে চলে আসলো, সবাই দেখলো, যত দেখে সবাই মাঠের মধ্যে চলে আসে। একটা ছবি একটা গেম চেঞ্জ করে দিছে। লক্ষ্য করছেন কি আপনারা জিনিসটা? সবাই বের হয়ে গেল। আচ্ছা, তাহলে ও তো পৃথিবী থেকে শহীদ হয়ে চলে গেল, অন্যদেরকে সে উৎসাহিত করলো না? তার ওই ঘটনাটা সবাইকে উৎসাহিত করছে, উৎসাহিত হয়ে, নাকি ওর ওই শক্তিটা অন্য কোনো শক্তি দিছে? না, উৎসাহিত করছে। এই উৎসাহ, এই উদ্দীপনা, এটা এত পাওয়ারফুল। দেখা গেছে সবাই একসাথে আসলো, সব চেঞ্জ হয়ে গেল। ঠিক তো? এই খোসর বছর কেন তো খালি কথা পরে, কথার সময় গুরুত্বপূর্ণ কথা জীবনে শুনির বাবা, হ্যাঁ, বইপত্র পড়ি বাবা, শুনতেছ, লেখো, সব নোট করো। তাহলে যে জিনিসটা বলছিলাম, ওই যে তোমার একটা উৎসাহ, একটা উদ্দীপনা, কি পাওয়ারফুল, একটা জাতি চেঞ্জ হয়ে যায়, ঠিক না? জাতি চেঞ্জ করতে কিন্তু 500, 700, 1000 লোক লাগে না, একজনকে সুপার লাগে। তাকে দেখে তার নিউরনটা সবার সাথে কানেক্টেড হয়ে যায়। ওইখান থেকে, আচ্ছা এটা এক্সাম্পল দিই তাহলে আরো বুঝবেন। করোনা যে আসলো, কোভিড 2020, তখন যে আসলো, একজনের কাছ থেকে সারা দুনিয়ায় ছড়াই গেছে না? তার মানে একটা থেকে ছড়াইতে 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 সব জায়গায়। এরকম একটা উদ্দীপনা একজনের কাছ থেকে সবার মধ্যে সে ছড়াই যেতে পারে। ভিটামিন ডি কি উদ্দীপনা দেয় জানেন? শুনলে অবাক হবেন। ভিটামিন ডির সবচেয়ে বড় উদ্দীপনা যেটা, ওই যে বলছেন এর তো কোনো শক্তি নাই, কি করে? উদ্দীপ্ত করে। এর সবচেয়ে সেরা উদ্দীপনা যেটা, 1 নাম্বার, সেটা হচ্ছে আমাদের যে টেনশন, অ্যাংজাইটি, ওই যে থাকে না যে ভাই খুব স্ট্রেসের মধ্যে আছি, এইটা কমায়। এটা কি করে? কমায়। তা ভিটামিন ডিটা আমি পাচ্ছি সূর্যের আলো থেকে, আসলো আল্ট্রাভায়োলেট বি, এইখানে রান্না বান্না হইলো স্কিনে, তারপরে ওইটা চলে গেল কলিজার মধ্যে, কলিজা থেকে কিডনিতে, তৈরি হয়ে গেল ভিটামিন ডি। ওইটার কোনো শক্তি নাই, কিন্তু সে কি করে? উৎসাহদাতা, প্রচণ্ড উৎসাহিত করে। আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং জিনিস বলি। আপনার মনে হচ্ছে যে ভাইয়া ঠিক আছে, আমার ভিটামিন ডি তো আছে, ভিটামিন ডিকে কি কেউ আরো বেশি উৎসাহিত করতে পারে? মানে ভিটামিন ডি যে আছে, ও তো উৎসাহ দেয়, তাকে আরেকজন আছে যে হচ্ছে সুপার মোটিভেটর, মানে ওর চাইতে বেশি পাওয়ারফুল। কেউ বলতে পারবেন ওই জিনিসটা কি? ভিটামিন ডি কে তাকে উৎসাহিত করে। এনিওয়ান? বলবো? বলি, পানি। এ হচ্ছে সুপার মোটিভেটর। আল্লাহ যে মানুষকে তৈরি করছে,
যে জীবন যে তৈরি করছে কি থেকে? পানি থেকে। বিজ্ঞানীরা যে কোনো জায়গায় যখন জীবন খুঁজে, ওইখানে কি মাইক্রোস্কোপে ঘোষণা মানে দেখে নাকি যে জীবন, বা মাইকিং করে নাকি যে ভাই এখানে জীবন নামে কেউ আছে নাকি? কি করে? পানি খুঁজে। যেখানে পানি আছে সেখানে জীবন আছে। ইন্টারেস্টিং। তার মানে পানি হচ্ছে সুপার মোটিভেটর। সুপার মোটিভেটর। এখানে যারা আছেন অনেকেই কয় যে ভাই পরীক্ষার হলে মাথা কাজ করে না, হঠাৎ করে একটা জিনিস বলবো ওই সময় মাথা ঠিকভাবে হচ্ছে যে দেখা যাচ্ছে যে হিসাব কিতাব করতে পারছে না, মাথার মধ্যে ব্যথা লাগতেছে, তারপরে কেন জানি একটা মনের মধ্যে একটা অশান্তি আছে না? শোনেন, যতগুলো সমস্যা এরকম আছে, দুইটা সহজ সমাধান আছে, জাস্ট টু। তার মধ্যে প্রথমটা কি জানেন? খুব সহজ। প্রথমটা, আল্লাহ তো এমন সায়েন্টিফিক, যে কোনো প্রবলেমে আপনি পড়বেন, আল্লাহ তো জানে যে বান্দা এই প্রবলেমে পড়বে। এখন মনে করেন রাত 2টার সময় সমস্যা, আপনি ওই সময় দোকান বন্ধ, যা কি করবেন? বাঁচতে পারবেন না তো। আল্লাহর কাছে কোনো টেনশন নাই। যে কোনো শারীরিক প্রবলেম কীরকম হইতে পারে? ঘুম আসতেছে না, মাথা ব্যথা, খাবারের রুচি নাই, বুক ধরফর করতেছে, তারপরে মুখ শুকায় যাচ্ছে, ভয় লাগতেছে, মেজাজ খিটখিটা, আছে না এরকম? এই সমস্যাগুলো খুব কমন, প্রায় হয়। একটা বুদ্ধি, সেটা কি? সেটা হচ্ছে আমাদের গোটাল শরীরে লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভ আল্লাহ রাখছে, তার মধ্যে একটা নার্ভের কন্ট্রোল একটা মাত্র আল্লাহ আমাদের হাতে দিছে। এখন যে কেউ বলবে আল্লাহ এত কেন কৃপণতা করলো, মনে হয় মাত্র একটা দিছে। আল্লাহ জানে যে একটা দিয়ে কাম হবে। সুপার। কীরকম? ওই নার্ভটা যদি আমি শান্ত করি, ও মুহূর্তের মধ্যে লক্ষ 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 কোটি কোটি নার্ভ সবগুলো শান্ত করবে। খেয়াল করেন তো, একটু আগে কি বলছিলাম? সেন্টারে একজন যদি ভালো হয় সব ভালো হবে, একটা নার্ভ যদি শান্ত হয় সব শান্ত হবে, একটা যদি অশান্ত হয় সব অশান্ত হবে। এখন অনেকে বলতে পারে যে ভাই ওই নার্ভটা শান্ত করার বুদ্ধি কি? খুব সহজ একটা বুদ্ধি আছে, সেটা বলবো। আপনার ওই নার্ভটা আছে আমাদের ডায়াফ্রাম, বদ্ধচ্ছদটা পেটের এইখানে, মনে করেন ওইটার সাথে কানেকশন। এই জন্য পেট চিরে ওইখানে শান্ত করা লাগবে না। খুব সহজ বুদ্ধি দিছে। দেখেন আল্লাহ কত সায়েন্টিফিক। আমরা প্রতি মুহূর্তে শ্বাস নিচ্ছি না? নিচ্ছি তো, নাকি বলা লাগে যে ভাই শ্বাস নেয় নাহলে কিন্তু মরে যাবি? বলা লাগে? সবাই শ্বাস নিচ্ছে। এই শ্বাসের সাথে ওই নার্ভটার কানেকশন দিচ্ছেন। দেখেন কত ইন্টারেস্টিং এবং কত সায়েন্টিফিক। পৃথিবীতে এরকম লোক আছে নাকি যে বাঁচি আছে কিন্তু শ্বাস নিচ্ছে না? এরকম আছে? শ্বাস নিবেই। আপনার কাজটা কি জানেন? যখন এরকম যে কোনো টেনশনের অবস্থায় পড়বেন, কিচ্ছু না, 10 বার বুক ভরে শ্বাস নিবেন, ধরে রাখবেন, ছাড়বেন। একটু করেন তো, এখনই ভালো লাগবে। নাক দিয়ে লাভটা কি? ফেরেনিক নার্ভ শান্ত হইল। সে শান্ত হয়ে চুপচাপ বসে থাকবে না, জেন্টেলম্যান সে। সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি নার্ভকে শান্ত করে ফেলবে। এবং নার্ভগুলো যখন শান্ত হইল, বুক ধরপর কমে গেল, মুখের মধ্যে যে ওই যে মুখ শুকায় গেছিলো সেটা কমে গেল, ঘুমের সমস্যা কমে গেল, মাথা ব্যথা অনেকটা কমবে। তারপরে অনেকের করছে যে মাথা ব্যথা কমতেছে না, কোনো সমস্যা নেই। কুসুম কুসুম গরম পানি, একটু পাহাড়িয়া স্প্রিং সল্ট লবণ দিয়া একটু খেয়ে ফেলেন, দেখবেন ওইটা যে ব্রেইনের মধ্যে কাজ শুরু করে দিবে। কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আপনার মাথা ব্যথা অনেকটা ইনশাল্লাহ কমে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন খুব ইম্পর্টেন্ট জিনিস। দিনের বেলা যদি আমি রোদে যাই, ওইখান থেকে আসলো আল্ট্রাভায়োলেট বি, রান্না হইল, তারপরে গেল কলিজায় মানে লিভার, তারপরে গেল হচ্ছে কিডনি, যে সে কি হয়ে গেল? ওই যে ভিটামিন ডি, যেটা হচ্ছে মোটিভেটর। আচ্ছা, ভিটামিন ডি কে মোটিভেট করতে পারে, উৎসাহিত করতে পারে, কি নাম? পানি। সত্যি করে বলবেন, একদম একটা হিসাব শিখাই দেই, নোট করে রাখেন। 35 কেজি ওজনের জন্য 1 লিটার পানি লাগবে। মানেটা কি? একজনের ওজন যদি 35 কেজি হয়, তাহলে তার সারাদিনে পানি খাওয়া লাগবে কতটুক? 1 লিটার। 70 কেজি হলে কত? 105 কেজি হলে 3 লিটার। এখন এটার সাথে আপনি ক্যালকুলেশন করবেন, তার মানে পানির হিসাবটা বুঝছেন। এর মধ্যে একটু বলে রাখি, ছেলেদের একটু পানি বেশি খাইতে হয়, মেয়েদের তুলনামূলক একটু কম খাইলে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, অনেকের দেখানো যায় না ইউরিনের সমস্যা, বেশ করে মেয়েদের এটা বেশি হয়। খুব সহজ, বেশি করে পানি খাইতে হবে, এটা 1 নম্বর ট্রিটমেন্ট। মেয়েরা কিন্তু তুলনামূলক যেহেতু ওয়াশরুম সব জায়গায় ব্যবহার করতে পারে না, পানি কম খায়, এই জন্য মেয়েদের অনেকগুলো কারণের মধ্যে একটা বড় কারণ পানি কম খাওয়ার কারণে ইউরিনের মধ্যে ইনফেকশন হয়, এবং এই ইনফেকশনটা থেকে বাঁচার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি খাইতে হবে। আরেকটা জিনিস, আমরা ইসলামে যারা, আমরা যখন প্রস্রাব করি তখন কি আমরা বসে করি না দাঁড়ায়? নর্মালি বসে। এখন অনেকে কথা ভাই কী ব্যাপার, আল্লাহ এটা কেন দিল, দাঁড়িয়ে করলে কি হইতো? দেখেন বিজ্ঞানীর অবাক হয়েছে, কেউ যে ক্রমাগত দাঁড়িয়ে প্রস্রাব করে, তখন আমাদের প্রস্রাবের সাথে ক্রমাগত যেটা করতে থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে, তখন দেখা যাবে প্রস্রাবের সাথে আস্তে আস্তে প্রোটিন যাবে, যেটাকে মেডিকেলের ভাষায় বলে প্রোটিন ইউরিয়া।
তার মানে দাঁড়িয়ে যখন কেউ প্রস্রাব করে ক্রমাগত, তখন আস্তে আস্তে তার প্রস্রাবে প্রোটিন যেতে থাকে, এবং প্রস্রাবে প্রোটিন যাওয়া মানে আস্তে আস্তে তার কিডনির যে ক্যাপাসিটি সেটা ক্রমাগত দ্রুততার সাথে ধ্বংসের দিকে যাচ্ছে। কিডনি রোগী ভয়ঙ্কর খারাপ, আল্লাহ হেফাজত করুক। ক্যান্সারে মরলে তো একটা একরকম, কিডনি ডায়ালাইসিস আল্লাহ হেফাজত করুক। কিডনির রোগ থেকে বাঁচার জন্য অনেক তো সিস্টেম আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হলো আপনি দাঁড়িয়ে প্রস্রাব করবেন না। আল্লাহর নিয়ম তো মানলে দেখেন কত লাভ। আপনার হচ্ছে প্রোটিন যাওয়ার যে প্রক্রিয়া সেটা আল্লাহর রহমতে ওইটা থেকে মুক্ত থাকবেন, কিডনির কর্মক্ষমতা ঠিক থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস, দাঁড়ায় পানি খান কারা কারা? খান নাকি? আলহামদুলিল্লাহ, খাই না। দাঁড়িয়ে পানি না খেয়ে যে আমরা বসে পানি খাই, দাঁড়িয়ে পানি খাইলেও দেখা যায় কিডনির উপরে এটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলে, তার মানে ওইটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আমি বিজ্ঞান যতগুলো পড়ছি, যা কিছু বুঝি, আমি অবাক হয়েছি শুধু কি কারণে জানেন? আল্লাহ আমাদের জন্য যেটা ভালো সেটা আমাদের শরীরের জন্য ভালো দেখে সেইটাকে আল্লাহ করতে উৎসাহিত করছে, আর যেটা আমাদের শরীরের জন্য খারাপ সেটাকে করতে আল্লাহ নিষেধ করছে। অনেকে বলে ভাই এটা কীরকম, এক্সাম্পল দিই, এবার সত্যিটা বলবেন কিন্তু। আচ্ছা, একটা এলাকায় সবাই 4-5 জন মিলে একসাথে হইলেন, সমালোচনা করতে কেমন লাগে? সত্যি কথা বলেন, খুব মজা লাগে, ঠিক না? সমালোচনা করলে সবাই খুশি, হ্যাঁ কী হয়েছে রে কত দেখি। আচ্ছা, ইসলাম এই যে গীবত করা, সমালোচনা, এগুলা কি উৎসাহিত করছে না নিরুৎসাহিত? তো অনেকের মাথায় যে এটা আল্লাহ কেন করলো, শুনেন, এই ব্রেইনের মধ্যে কোনো কারণে যদি ভূমিকম্প হয়, কি হয় বলেন? ভূমিকম্প, তাহলে এটা কি ব্রেনের জন্য ভালো না খারাপ? খারাপ। এই নর্মালি ঢাকায় ভূমিকম্পের ভয় সব পালাইছে না, আর আপনার ব্রেইনে ভূমিকম্প, ব্রেইন থেকে পালা যাওয়ার পাবেন, তাই তো নিজে শেষ। ব্রেইনে যদি ভূমিকম্প হয় তাহলে দেখা যায় যে ব্রেইনের যেই জায়গায় যে যে জিনিস রাখছেন, আচ্ছা আমি সহজ করে বলি, ভূমিকম্প হলে এখানে সব কি এরকম থাকবে না, ওলট পালট হয়ে যাবে? তাই ব্রেইনে আপনি যে যে জিনিস রাখছেন, ভূমিকম্প হইলে কি ওই জায়গায় থাকবে না, ওলট পালট হয়ে ভাঙচুর হয়ে সব ধ্বংস হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে না? আচ্ছা, এখন অনেকে যে ভাই ব্রেইনের ভূমিকম্প টের পাবো কি করে, শুনেন, খুব ইম্পর্টেন্ট। ব্রেইনে ভূমিকম্প হয়েছে কিনা এটা বোঝার একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে। কি পয়েন্ট? একটা রাসায়নিক উপাদান আছে যার নাম হচ্ছে ডোপামিন। কি নাম? ডোপামিন। খেয়াল থাকবে তো, ডোপামিন। কি নাম? ডোপামিন। ব্রেইনে যদি কোনো কারণে খুব বেশি ডোপামিন বেড়ে যায় তাহলে ব্রেইনে ভূমিকম্প হয়, এবং ব্রেইনে ভূমিকম্প মানেই ব্রেইন ক্ষতিগ্রস্ত হইল, পড়া মনে রাখার ক্যাপাসিটি কমলো, চিন্তা করার দক্ষতা কমলো, ব্রেইনের জন্য খারাপ। বিজ্ঞানীরা অবাক হয়েছে, যখন কেউ সমালোচনা করে, বিভিন্ন বিষয় সম্বন্ধে হচ্ছে অপ্রয়োজনীয় গল্পগুজব করে, তখন ব্রেইনে হাই ডোপামিন করণ হয়, তখন ব্রেইনে ভূমিকম্প হয়। তাই ইসলাম কি সমালোচনা, গীবত এটাকে উৎসাহিত করছে না নিরুৎসাহিত? নিরুৎসাহিত। কেন? কারণ আল্লাহ তো জানে, আল্লাহ বানাইছে না এটা, যে হাই ডোপামিন করণ হবে, ব্রেইনের জন্য ক্ষতিকর। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং জিনিস, জুয়া খেলা ইসলামে হালাল না হারাম? কেউ যখন জুয়া খেলে, যারা জুয়া খেলে আল্লাহ হেফাজত করুক, কিছুদিন পর পর না খেললে মাথার সার্কিট ধ্বংস হয়ে যায়। ওই কিন্তু জানে, সব জানে হয় যে এটা খারাপ, অমুক তমুক, হারার পরে আসি আফসোস, মাথার মধ্যে হাত, কেন যে করলাম কি। আমি জানি তো, আমাদের কাছে রুগী আসেন, কি হয়েছে, কয় যে স্যার কয়েকদিন পর ওইটাতে খেলতে যদি না যাই মনে হয় যে দুনিয়া আর কিছু নেই, খেললাম হারলাম, তারপরে খালি আফসোস যে কেন এটা করলাম। বিজ্ঞানীরা দেখছে যে এই জুয়া খেলার আগের মুহূর্তে তার ওই জুয়ার যে একটা থ্রিলিং, এইটার কারণে তার হাই ডোপামিন ক্ষরণ হয়, এবং এইটা ওই একবার হাই ডোপামিন যদি আপনি ওই মজাটা পেয়ে যান, তখন আর স্বাভাবিক যে ডোপামিন সেটা আর ভালো লাগবে না। এই কারণে আল্লাহ যে জুয়াতে শুধু অর্থনৈতিক ক্ষতি তাই না, আপনার ব্রেইন যে আছে ব্রেইনটাও ধ্বংস হয়ে যায়। জুয়ারও খুব বুদ্ধিমান হওয়ার সুযোগে নেই, হ্যাঁ 2-4 জন এক্সেপশনাল, সেটা আলাদা। নর্মালি যে জুয়ার সাথে আসক্ত হয়ে যাবে তার ডোপামিন অসম্ভব বেশি ক্ষরণ হবে, ব্রেইনের মধ্যে ভূমিকম্প হবে, তার ব্রেইনের যে ক্যাপাসিটি ধ্বংস হয়ে যাবে। তাইলে জুয়া এটা কি ব্রেইনে ভূমিকম্প তৈরি করতেছে কি করতেছে না? এক কথা বলেন না কেন? তাইলে এটা আমাদের ব্রেইনের জন্য ভালো না খারাপ? খারাপ। আচ্ছা, এবার দেখেন, আপনারা অনেকেই বলবেন যে এই ইসলামের খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে, সেটা কি জানেন? সেটা হলো, আপনি দেখেন অনেকের এই কথাটা আপনি শুনবেন, নিজের ওয়াইফের সাথে যে আমাদের যে সম্পর্ক, এটাকে ইসলাম কি নিষিদ্ধ করছে? কিন্তু ওয়াইফ ছাড়া অন্যদের ক্ষেত্রে কি এটাকে উৎসাহিত করছে? কেন করছে? করে নাই। এইটা কেন? কারণ নিজের স্ত্রী ছাড়া অন্যদের সাথে যখন আমরা চিন্তা ভাবনা করতে যাই, তখন আমাদের ব্রেইনে হাই ডোপামিন করণ হয়,
এবং হাই ডোপামিন যখন ক্ষরণ হবে তখন ব্রেন কি ভালো হবে না খারাপ হবে? খারাপ। তার মানে যেই জিনিসটা ইসলামে আপনাকে নিষিদ্ধ করছে, এইটা এখন সায়েন্স বুঝতেছে যে এইটা আমাদের জন্য ক্ষতিকর দেখে ইসলাম এটাকে নিষিদ্ধ করছে। আচ্ছা, বুঝাইতে পারছি তো এই জিনিসটা? আচ্ছা, যে জায়গায় আমি ছিলাম, ভিটামিন ডি খেয়াল আছে? তাইলে ওইটা উৎসাহদাতা। দিনের মধ্যে যদি আপনি সকাল 10টা 10:30 থেকে দুপুর 2:30 3টার মধ্যে যদি 20-25 মিনিট 15 মিনিট হইলেও হবে, যদি আপনি সূর্যের আলোর নিচে থাকেন, দেখা যাবে আপনার শরীরের মধ্যে যে এই যে এখানে যে কোষগুলো আছে না, এই কোষগুলো থেকে একটা জিনিস তৈরি হবে যার নাম হচ্ছে মেলাটোনিন। কি নাম বলেন তো? মেলাটোনিন। রাতের বেলাও ওই জিনিসটা তৈরি হয়, দিনেও হয় সূর্যের আলোর মধ্যে মেলাটোনিন, রাতেও হয়। এই মেলাটোনিনটা কি করে জানেন? অসাধারণ কয়েকটা কাজ করে। কি কাজ? আমরা কই না যে ভাই ডিপ্রেশনে আছি, ডিপ্রেশনে পড়লে ডাক্তারের কাছে গেল, কিছু অ্যান্টি ডিপ্রেশন লিখে দিল, টাকা পয়সা দিয়ে খাইলো, ঘুমাচ্ছে। ওই মেলাটোনিন কি করবে জানেন? ন্যাচারাল অ্যান্টি ডিপ্রেসেন্ট। তার মানেটা কি? আপনি যেই লোকটা ডিপ্রেশনে আছে তাকে দিনের বেলা সূর্যের আলোতে 20-25 মিনিট ঘুরাইলেন, তার শরীর থেকে মেডিসিন তৈরি হয়ে গেল মেলাটোনিন। রাতেও সন্ধ্যার পরে এশার নামাজের পরে সে হচ্ছে যে মোবাইল টোবাইল দেখে লাইট বন্ধ করে থাকলো, মেলাটোনিন তৈরি হইল। এই 2 বেলা তার মেলাটোনিন অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ, কেমিক্যাল, এইটা শরীরের ফ্যাক্টরি থেকে তৈরি হইল। কোনো টাকা নাই, কোনো সাইড ইফেক্ট নাই, খালি ভালো উপকার। রাতে ঠিকভাবে ঘুম হবে, দিনের বেলা সে টেনশন ডিপ্রেশন ফ্রি হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই যে যেই কোম্পানিগুলো আছে দুনিয়ায়, সবাই যদি এরকম শরীর থেকে ওষুধ বানায় খায়, কোম্পানি চলবে? হ্যাঁ? তাহলে কোম্পানি কি চাবে দেখেন, সিস্টেম বুঝবেন এবার। কোম্পানি চাবে যেভাবে হোক এই লোকগুলো হচ্ছে কোম্পানির ওষুধের এই জায়গায় আনতে হবে, আনলে বিক্রি, বিক্রি হইলে টাকা, টাকা হইলে তো ব্যবসা চলবে, ঠিক না? আচ্ছা দেখেন কোন জায়গা থেকে শুরু করছে এরা। ব্রয়লার মুরগির যে ডিম কারা কারা খান? হাত উঁচু করেন তো। সবাই খায়। আচ্ছা, এবার শুনেন, আমি কিছুদিন আগে ব্রয়লার মুরগি নিয়ে একটা স্পিচ দিয়েছিলাম। কিছু ব্রয়লার মুরগির ব্যবসায়ী বা অন্য কেউ কি আমি জানি না, ওরা এসে আমাকে অফিস থেকে জানাইছে, ওরা এসে করছে হ্যাঁ সারাইলা কথা কেন করছে, যে আমাদের এটা সরকার খাচ্ছে অমুক তমুক। আচ্ছা, সরকার কি খায় সেটা আপনাকে আমি বলি, তাহলে শুনলে অবাক হবেন। আমেরিকার প্রেসিডেন্টও কিন্তু মুরগি খায়। খুব ভালো করে নোট করেন, খুব ইম্পর্টেন্ট। আমাদের দেশের যারা খুব উঁচু স্তরে তারাও খায়, আমরাও খাই, আপনারা সবাই খান। আমেরিকার প্রেসিডেন্ট, ইউরোপের দেশের যে প্রেসিডেন্টরা, ওরা যে মুরগি খায়, ওইটার জন্য আলাদা, মুরগির চলাফেরা ঘোরাঘুরির জন্য আলাদা হচ্ছে ডিপার্টমেন্ট আছে। ওইখানে মুরগিরা দৈনিক এক্সারসাইজ করবে। তবে আপনি কি করছেন? হ্যাঁ, মানে বাজার থেকে আনলো মুরগি জব করে খাবে? নো, ওইখানে মুরগি এক্সারসাইজ করবে। এবং এক্সারসাইজের নিয়ম কি জানেন? সূর্যের আলোর নিচে তাকে এক্সারসাইজ করাইতে হবে। এবং মুরগির যে ঠ্যাং, সেইটা আবার মাটিতে মিশতে হবে। যে ভাই এটা কী বলছেন? ঘাস, মাটি, নেচারের সাথে কানেক্টেড থাকতে হবে। এইরকম করে মুরগি ঘুরতেছে ঘুরতেছে। এখন এরকম করে একটা জেনারেশন, মনে করেন একটা মুরগি আছে, ওই মুরগির ডিম দিলে পরের আরেকটা জেনারেশন আসবে না? ওই পরের জেনারেশনের যে মুরগি, ওই মুরগি বা তারপরের যে মুরগির বংশধর, সেই মুরগি খাবে। কিছুদিন আগে বোধহয় আপনারা দেখছিলেন না উচ্চ বংশীয় গরু, কিন্তু এটা ভাওতাবাজি। কিন্তু এইটা যেটা বললাম, এটা উচ্চ বংশীয় মুরগি, এটা ঠিক আছে। বুঝতেছেন আমার কথা? যে ভাইয়া এটা কি কারণে করে শুনেন। একটা, আচ্ছা আমি আপনাকে বলি, একটা মানুষ আছে, এই যে এইটার মধ্যে যদি আমি ভালো পরিষ্কার পানি রাখি, এটা ভালো, জীবন বাঁচাবে। এইটার মধ্যে যদি আমি ব্যাকটেরিয়া, বিভিন্ন ভাইরাস টাইরাস মিলে, কথার কথা, যদি আমি পানিটা ঢুকাই, এটা কি জীবন বাঁচাবে না মারবে? আচ্ছা, আমাদের যে মুরগি আছে, এই মুরগিগুলো কিন্তু হচ্ছে বিভিন্ন খাবার খায়। আমি তো জানি, আমার তো বন্ধুবান্ধব সব জায়গায় আছে, আমি তো ব্যাপারটা জানি। আমাদের যে বাংলাদেশে বেশিরভাগ, আমি বলবো না যে 100, এটা আপনি বাছাই করে নিন, বেশিরভাগ ক্ষেত্রে যে বিশেষ করে যে ব্রয়লার মুরগিগুলো আছে, এদের যে খাবারটা খাওয়ায়, এদের কিন্তু আলাদা করে ইঞ্জেকশন দেয় না। অনেকে মনে করে এদের মধ্যে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেয় না। কি করে জানেন? ওদের যে পানি, খাবার, ওগুলোতে হচ্ছে অ্যান্টিবায়োটিক মিক্সড করে দেয়, এবং ওইটাও খায়। কি কারণে? অ্যান্টিবায়োটিক দিলে আগে, মানে রোগ হওয়ার আগে অ্যান্টিবায়োটিক দিল, এবং এতে যেটা হয়, ওই জিনিসটা আবার আমরা খাই, এবং খাওয়ার পরে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক ঠিকভাবে ওই ব্যাকটেরিয়া বা আমাদের কোনো শরীরে যদি জীবাণু ঢুকে, তার সাথে ফাইট করার জন্য যে অ্যান্টিবায়োটিক, সেইটা তখন ঠিকভাবে কাজ করে না। এই সহজভাবে, এই জিনিসটা সহজ করে বোঝানোর জন্য আপনাকে আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবেন। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি অনেকে বুঝে না, যে ভাই এটা জিনিসটা কি। এটা খুব ইম্পর্টেন্ট, শুনেন মন দিয়ে, তাহলে বুঝবেন। ধরেন আপনি একটা বাড়ির মালিক, আপনি আপনার একজন
কর্মচারীকে বলছেন যে আগামীকালকে তুমি আসো, এসে তুমি কাজ করো। সে আসলো, আসার পরে আপনি বললেন যে দেখো তো কোনো কাজ আছে, ও দেখে কোনো কাজ নাই। বললো যে কোনো কাজ নেই, আমাকে ডাকছেন, আচ্ছা ঠিক আছে চলে যাও। গেল 3 দিন পরে আবার বলছেন যে একটু আসো তো। আসার আগে সে বলল যে আমাকে কয় দিনের জন্য কাজ দিবেন? বলছে তোমাকে 7 দিনের জন্য কাজ দিব। ও এসে 2 দিন কাজ করছে, করার পরে আপনি দেখতেছেন কাজ টাজ নাই, ও বলছে তুমি চলে যাও, 7 দিন লাগবে না, 2 দিন, 2 দিনের টাকা নিয়ে চলে যাও। এবার মেজাজটা একটু কিন্তু খারাপ, যে কী রে ভাই, আমি হচ্ছে যে একবার গেলাম, যে দেখি কাজ নাই, এরপরে 7 দিনের কথা কয়ে 2 দিন কাজ করে আমাকে ফিরাই দিল। এরপরে যখন আপনি তাকে ডাকবেন, এবার কিন্তু সত্যি আপনার মনে করেন যে 7 দিন বা 10 দিনের কাজ আছে, ওই লোকটা কি আর সহজে আসতে চাবে কি চাবে না? এই কথা কন না কেন? চাবে? চাবে না। আচ্ছা এবার দেখেন, এখনও জিনিসটা মাথায় ঢুকে না, আমি জানি এবার ঢুকবে। এই যে 2 সারির মধ্যে যারা আছে না, শোনেন, এনারা সব ধরেন ব্যাকটেরিয়া। এরা আমাদের শরীরে ফাইট করে আমাকে অসুস্থ বানাইছে। আমরা ডাক্তারের কাছে আসলাম, আমাদের শরীর ফাইট করে করে পারছে না, ডাক্তার বলতেছে বাহির থেকে সৈন্য পাঠাচ্ছি। সৈন্য কি? একটা অ্যান্টিবায়োটিক দিল, অ্যান্টিবায়োটিকটা খাইলাম। অ্যান্টিবায়োটিক হচ্ছে এক ধরনের বোমা। এইখানে মনে করেন যে 15 জন মরে গেল। আচ্ছা 15 জন যদি একসাথে মরে যায়, বাকি 4-5 জন কি আর চুপ করে থাকবে, নাকি ওই সময় কোনো কিছু করবে? চুপ হয়ে যাবে, যে ভাই কি হইলো, বুঝতে চেষ্টা করবে না? আচ্ছা, তা আপনি ওই 5 জন কিন্তু আছে, কিন্তু 1 ডোজ খাইছেন বা 2 দিন খাইছেন, 4-5 জন বেঁচে আছে, সবগুলো মরছে। তখন আপনি চিন্তা করতেছেন ডাক্তার কইছে 7 দিন খাইতে দেওয়ার, কেন 7 দিন খাবো, আমি তো এখন সুস্থ হয়ে গেছি, না খাইলেও হবে। আচ্ছা, যে 4-5 জন আছে, আপনি চিন্তা করেন, এরা কিন্তু ভাই বাপ নিজের বংশের সব লোক। আপনার বংশের যদি সবাইকে মারি ফেলায়, 2-4 জন যদি বাঁচেন, আপনি চিন্তা করবেন না যে কে আমাকে মারলো? এই জিনিসটা গবেষণা করবেন। গবেষণা করে আপনি ওই যেই জিনিসটা দিয়ে মারছে সেই জিনিসটা ক্যালকুলেশন করবেন, করে আপনি কি করবেন, যে আমাকে এইটা দিয়ে মারছে, এই গোটাল জিনিসটার বিরুদ্ধে আপনি একটা গোটাল সিকিউরিটি সিস্টেম তৈরি করবেন। করার পরে আপনি কি করবেন, যে ভাই আমার বংশকে ধ্বংস করছে, যে ধ্বংস করছে তার বংশকে ধ্বংস করা লাগবে। কিভাবে? আপনি তখন হচ্ছে আন্দোলনে বের হয়ে গেলেন। ওই এলাকার যত ব্যাকটেরিয়া আছে সবাইকে বলবেন যে ও কিন্তু এটা দিয়ে আমাদেরকে মারছে ভাই, এই জিনিসটা তোমরা নাও। এটা কি, যে তোমরা যখন ওকে অ্যাটাক করবা, তখন ও যে ওষুধটা খাবে, মানে যে বোমাটা মারবে, সেই বোমাটা দিয়ে তোমাকে ধ্বংস করতে চাইলে এইটা সামনে আগায় রাখবা, তাহলে তুমি ধ্বংস হবা না। তাই নাকি? কয় হ্যাঁ। ও তখন ওইটা নেওয়ার পরে ও কবে যে আমাদের তো বংশে আরও এরকম আছে, হ্যাঁ সবার এটা, মানে নিজের সিকিউরিটির জন্য সবাই এটাকে জানাই দাও। এরকম করে ওই এলাকার যত লক্ষ লক্ষ কোটি কোটি ব্যাকটেরিয়া আছে সবাই জানলো না। জানার পরে মনে করেন ওই ব্যাকটেরিয়া এই নিচে যারা আছে তাদের কাউকে ধরছে। এখন উনি আসি বললো যে ডাক্তারকে যে স্যার এরকম আমার অসুস্থ, সুস্থ হচ্ছি না। আমি চিন্তা করলাম এর আগে তো এরকম লোক সুস্থ হয়েছে, আমি ওই ওষুধটাই দিলাম। ওরা কিন্তু আগের থেকে রেডি হয়ে আছে, ওষুধ খাইলো 1 ডোজ, কাজ হয় না। তারপরে যে সুস্থ হয়েছে তাকে বলছে কি দোস্ত তোমার না 1 ডোজে কাজ হয়েছিল? কয় হ্যাঁ। তোর হচ্ছে না? কয় তাহলে ডাবল পরীক্ষা। 2 দিন 3 দিন 7 দিন খাওয়ার পরে কাজ হচ্ছে না। কেন? কারণ যেটা দিয়ে ওকে মারবেন সেইটা টেকনিকটা সে আগেই বের করে ফেলছে। এই কারণে এই যে প্রথমে ধ্বংস হইলো, পরে ধ্বংস হইলো না, বাধা দিল না, এইটাকেই সহজ করে বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। কখন হইতে পারে সহজ করে? আপনার শরীরে ধরেন যে কোনো জীবাণু নাই, তখন যদি আপনি খান, এটা তাহলে হইতে পারে, কাজ নাই, ডাকছেন। আরেকটা হচ্ছে যে সবাইকে মারতে হবে, কিছু মারলেন কিছু রাখলেন, তাহলে ওই যারা আছে তারা বাকি সবাইকে সিস্টেমটা বুঝাই দিবে। সিস্টেম যদি বুঝাই দেয়, তখন অন্যের শরীরেও যদি আপনি অ্যান্টিবায়োটিক সত্যি সত্যি দেন, ওরা তো আগের থেকে রেডি যে এরকম করে মারবে, আমরা আগের থেকে এরকম করে ধরবো, তাহলে কিন্তু তাদেরকে আর হারানো যাবে না, তখন তারাই জয়ী হয়ে যাবে। বুঝাইতে পারছি আমি কি বলছি? এই যে বেগম খালেদা জিয়া যে মারা গেল, ওনার ফুসফুসের মধ্যে একটা ছত্রাক ফাঙ্গাল ইনফেকশন ছিল, ওইটাকে যে অ্যান্টিবায়োটিক দিয়ে মারবে এরকম কোনো অ্যান্টিবায়োটিক কাজ করতেছিল না। এই কারণে ওইটা থেকে ইনফেকশন হয়ে সারা শরীরের মধ্যে রক্তে মিশে গেল, আস্তে 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 ওনার জীবনের একদম মানে শেষ পর্যায় থেকে পৃথিবী থেকে চলে গেল। এটা বুঝাইতে পারছি? আচ্ছা, যে জায়গায় আমি ছিলাম, এই যে ব্রয়লার মুরগি এগুলো 28-30 দিনে বড় করে, বাসায় যদি আপনি নিজে পুষে খান কোনো সমস্যা নেই, কিন্তু বাজার থেকে যেগুলো খাওয়া, এগুলো ক্যাডমিয়াম, লেড, সীসা, এগুলো এত ক্ষতিকর, শরীরের রক্তের মধ্যে বিষ মিশায় দেয়। রক্তের মধ্যে যদি বিষ মিশায় দেয়, আপনি চিন্তা করেন তো আপনার রক্ত কি ঠিকভাবে কাজ করবে? আপনার রক্ত কি ঠিকভাবে ফাইট করতে পারবে রোগের বিরুদ্ধে? আস্তে আস্তে আপনি মৃত্যুর দিকে আগায় যাবেন। ডিম যেটা আছে, ডিমের ক্ষেত্রে আমি আপনাকে বলি, সব সময় চেষ্টা করবেন দেশি মুরগি, দেশি হাঁস, এগুলোর ডিম খাইতে, এগুলো, অথবা যদি আপনি নিজে বাসায় পেলে খেতে পারেন, বাসায় পুষতেছেন, ওগুলো থেকে সবচেয়ে ভালো হবে। আচ্ছা, যে জায়গায় আমি ছিলাম,
এত লোক যে ক্যান্সার, এত কিডনির রুগী, লিভারের সমস্যা, আলসার, আজ থেকে 50-70 বছর আগে আপনি বাবা মা দাদা দাদিদের কাছে শুনেন, এত লোক কিন্তু অসুস্থ ছিল না। ছিল? কারণটা কি জানেন? 1 নাম্বার কারণ হচ্ছে খাবার। কি বলেন তো? খাবার। আপনি বাসায় যে এই সবজিটাও খাচ্ছেন, দেখা যাচ্ছে স্প্রে করে নিয়ে আসলো কীটনাশক। মাছ যেটা আছে সেইটার মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে যে কীটনাশক, মানে ওই মাছের মধ্যেও কিন্তু সে মিক্সড করে দিচ্ছে একটা ক্ষতিকর কেমিক্যাল, সেইটা আপনি খেয়ে ফেলতেছেন। তারপরে আপনি যে চাল আছে, চালের মধ্যে ইউরিয়া মিশাচ্ছে। বাজারের যত পচা খাবার আছে সবগুলোর মধ্যে কোনো না কোনো কেমিক্যাল। তাহলে এটা আপনার শরীর কি ভালো করবে না খারাপ করবে? হ্যাঁ, খারাপ করবে। আচ্ছা, তাহলে এগুলো থেকে বাঁচার বুদ্ধিটা কি? সবচেয়ে ভালো বুদ্ধি যেটা আমি মনে করি সেটা কি বলি? 1 নাম্বার যেটা করতে পারলে সবচেয়ে ভালো, টাকা একটু বেশি হোক, অল্প খাই, সবসময় দেশি এবং ইমানদার ব্যবসায়ী যারা কোনো ভেজাল মিশায় না তাদের কাছ থেকে খায়। আর অনেক ব্যবসায়ী জানেও না যে এত ক্ষতি। এটা যদি আমরা করতে পারি, আস্তে আস্তে দেখা যাবে যে আমাদের শরীরে জীবাণু ঢুকবে না, বেশি দিন বাঁচবো সুস্থভাবে, অনেক লম্বা সময় ভালোভাবে থাকতে পারবো। আচ্ছা, যে জায়গা থেকে আমি বের করছিলাম, যখন দিনের মধ্যে ভিটামিন ডি আমাদের ঠিকভাবে কাজ করতে পারে তখন তো আমি খুব ভালো, ওই যে রাতে ঘুম হইল, দেখা গেল টেনশন থেকে বাঁচলাম। আচ্ছা, রাতের বেলা মোবাইল চালায় এবং মোবাইল চালানোর মধ্যে 2টা বৈশিষ্ট্য বলবো। একটা ভিডিও দেখতেছে, ভিডিওটা দেখার আগে কমেন্টস পড়ে। কারা কারা হাত উঁচু করেন তো? একটা ভিডিও দেখা শুরু হয়েছে, গোটাল শেষ করার আগে কমেন্টস পড়তেছি। কারা কারা সত্যি করবেন? হ্যাঁ, আছে না? আচ্ছা, শুনেন, যারা একটা ভিডিও দেখতে গিয়ে বেশিক্ষণ ভিডিও দেখার না যেতেই কমেন্টস পড়া শুরু করেন, তাদের ব্রেইনের মধ্যে একটা সমস্যা হয়ে গেছে। সেটাকে মেডিকেলের ভাষায় খুব বড় একটা নাম আছে, এডিএসডি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। কঠিন শব্দ বাদ দেই, সহজ করে বুঝাই দেই। অনেকের মনে হয় না যে আজকে আমি ডাক্তার হব, কালকে মনে হয় বাংলাদেশের বড় প্রধানমন্ত্রী হব, তারপরের দিন মনে হয় যে না আমি খেলোয়াড় হব, তারপরের দিন মনে হয় ইঞ্জিনিয়ার হব। এরকম ভিন্ন ভিন্ন জিনিস মনে হয়। কার কার হাত উঁচু করেন? আচ্ছা, অনেকের এরকম আছে। এইটার মূল কারণ কি জানেন? আপনার একটা জায়গায় ফোকাস করার, একটা জায়গায় লক্ষ্য করে কাজ করার যে ক্যাপাসিটি, সেটা নষ্ট হয়ে গেছে। কাজ করার ক্যাপাসিটি নষ্ট হয়ে গেছে। এবং এটা কি কারণে হইলো সেটা বলি। গোল্ড ফিশের নাম শুনছেন? গোল্ড ফিশ এক রকমের মাছ। ধরেন এইটা একটা জায়গায় ফোকাস করতে, একটা জিনিস মন দিয়ে শুনতে, মানে মনোযোগের সাথে করতে পারে 9 সেকেন্ড। আর আমরা যারা মানুষ আছি, মাইক্রোসফট কোম্পানি গবেষণা করছে মানুষের একটা জায়গায় মনোযোগ দেওয়ার, একটা জিনিসের প্রতি মানে হচ্ছে যে অ্যাটেনশন দেওয়ার টাইম এখন হচ্ছে 8 সেকেন্ড। কত সেকেন্ড? তাহলে কোন তো গোল্ড ফিশ আর মানুষ, এই দুইটার মধ্যে অ্যাটেনশন কার কম? মানুষের। 8 সেকেন্ড। আপনার তো মনে হবে যে না আমি তো 8-10 ঘন্টা পড়ি, ঘন্টু পড়া হয় না। আপনারা পৃথিবীর খুব সেরা একজন ধনী মানুষ, ঠিক আছে, উনি মাত্র 5 থেকে 6 মিনিট অ্যাটেনশন দিতে পারতো। আর আপনি যদি এটা 2-3 মিনিট করতে পারেন তাহলে খুব ভালো। যে ভাই এত কম, হ্যাঁ, কিন্তু এখন মাত্র 8 সেকেন্ডে নামছে। কি কারণে নামলো সেটা বলি। রাতের এশার নামাজের পরে প্রয়োজন ছাড়া, পড়াশোনা ছাড়া, কোনো উদ্দেশ্য নাই, মোবাইলের মধ্যে আন্দাজে কি দেখতেছেন সে নিজেও জানে না, কি খুঁজতেছে সে নিজেও জানে না। এইটা যারা যারা করে তাদের ব্রেইনের ফোকাস দেওয়ার ক্যাপাসিটি কমে। এক, হ্যাঁ, সকালে যারা ঘুম থেকে উঠে, সকালে ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে যে শুরু করে দিল মোবাইলের মধ্যে, সে হচ্ছে প্রথমে ওয়াশরুম যাক বা দাঁত মাজুক, তার আগে দেখা যাচ্ছে সে শুরু করে দিয়েছে, মোবাইল দেখা শুরু করছে। এই কাজগুলো যাদের মধ্যে থাকে তাদের দেখা যায় অ্যাটেনশনটা কমে যায়। বুদ্ধিটা কি? দিনের সবচাইতে নির্দিষ্ট একটা টাইম বলে দিচ্ছি, ধরেন যে দুপুর 11টা থেকে দুপুর 2টা, এই টাইমে শুধু মোবাইল দেখবেন। কোন টাইম? দুপুর 11টা থেকে দুপুর 2টা। কয়েকটা কথা বলবো, খুব দ্রুত নোট করেন, জাস্ট মাথায় যাতে থাকে। অনেকের ওই যে হাড্ডিতে ব্যথা থাকে না, দেখা যায় যে শরীরে ব্যথা করতে পারে না, যে হচ্ছে যে বলতেছে ভাই ক্যালসিয়ামের অভাব। শোনেন, দেশি পানটা আছে না, পানের সাথে একটু চুন দিয়ে খাবেন, কিন্তু না সুপারি টুপানি, পানের সাথে চুন। পান এবং চুন এইটা শরীরের, এর ভিতরে যে এনজাইম রসটা আছে, এটা দেখা যায় খাদ্য হজম করে এবং আমাদের শরীরে ক্ষারীয় মাধ্যম তৈরি করে। শহরের লোক অ্যান্টাসিড খায় না, আর গ্রামে দাওয়াত বাড়িতে পান আর চুন খায় না, এইটা অ্যান্টাসিডের ভাব এবং শরীরের জন্য খুবই উপকারী। এই কাজটা করবেন। তারপরে আপনি দেখবেন ইলন মাস্কের নাম শুনছেন তো, উনি এখন বলতেছে যে এই চিন্তা
যে উপর থেকে কোনো একটা শক্তি আছে যেটা আমাদের সবাইকে তৈরি করছে, দেখতে চাচ্ছে যে আমরা কি করি। আল্লাহ বলছে না, আমি জিন আর মানুষকে তৈরি করছি ইবাদতের জন্য। তার মানে ইলন মাস্কের চিন্তা আর আল্লাহ যে আমাদের কোরআনের মধ্যে বলছে একেবারে হুবহু মিলে যায়। জাস্ট ও আল্লাহ হিসাবে কাউকে মানে কি মানে না জানি না, কিন্তু ও একটা সোর্সের কথা বলে, একটা শক্তির কথা বলে। দেখেন, একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে, গরিবের ছেলেমেয়ে খুব ভালো হচ্ছে না কেন? ক্ষুধার্ত আছে। ক্ষুধার্ত থাকলে ব্রেইনের মধ্যে একটা জিনিস তৈরি হয়, সেটা কি? ব্রেইনের মধ্যে ক্ষুধার্ত যখন আমরা থাকি, ওই সময় যদি একটু হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি করে, তখন দেখা যায় ক্ষুধা আছে আবার হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতেছে, তখন BDNF, ব্রেইন ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর তৈরি হয়। এইটা হলে ব্রেইনটা দেখা যায় একটা জিনিসে ফোকাস করার ক্যাপাসিটি বাড়ে। আগেকার দিনে আমরা কি করতাম, দেখা যায় তো পথে ঘাটে জঙ্গলে শিকার করে খাইতাম, সারাদিন শিকারের পিছনে দৌড়াচ্ছি, যতক্ষণ খাবার পাইনি ততক্ষণ ব্রেন খুব শার্প, যখনই খাবার পাইলাম খাওয়ার পরে ঘুমায় পড়লাম। এই জন্য ছোট বাচ্চা গরিব থাক ধনী থাক তাকে ক্ষুধাতে একটু রাখবেন। অনেকে খালি বারবার খায়, নো, তার ব্রেইনের সর্বোচ্চ বিকাশের জন্য তাকে ক্ষুধার্ত অবস্থায় একটু রাখবেন এবং ওই সময় তাকে পড়তে বলবেন। অনেকে আছে এই সময় দেখবেন পলিস্টার আছে না, পলিস্টারের কাপড় ব্যবহার করে না। পলিস্টারের কাপড়ের মধ্যে যে উপাদান থাকে, ওই সিনথেটিক উপাদানটা মেয়েদের হরমোনাল যে ব্যালেন্স সেটা নষ্ট করে দেয়। মেয়েদের PCOS, মেয়েদের এই যে সন্তান জন্মদানের যে প্রক্রিয়া, এই প্রেগনেন্সি, এগুলোতে সমস্যা করে। আর ছেলেদের দেখা যায় টেস্টোস্টেরন যে হরমোন আছে সেটা কমতে থাকে। যারা স্টুডেন্ট আছেন সবসময় খেয়াল রাখবেন, খুব ভালো, যখনই পড়তে বসবেন তার আগে রুম মানে যেই জায়গায় বসবেন টোটাল জায়গাটা একদম চোখের সামনে থেকে সবকিছু সরাই ফেলবেন। এই কাজটা করলে আপনার ব্রেইনের অ্যাক্টিভিটি 35 থেকে 45% বেড়ে যাবে। তারপরে ডায়েরি নিলেন, কলম নিলেন, আর ওই যে বইটা নিলেন, নিয়ে একটু 1 মিনিট পড়ার টার্গেট করবেন। 1 মিনিট। অনেকে টার্গেট করে 8-10 ঘন্টা পড়বো, পড়া হবে না। ব্রেন কবে যে 8-10 ঘন্টা পরে পড়ি, একটু ফেসবুক থেকে ঘুরিয়ে আসতে গিয়ে শেষ। 1 মিনিট টার্গেট নিয়ে পড়বেন, গেম চেঞ্জিং হবে। আর যা পড়বেন মেইন পয়েন্টটা লিখবেন। আমরা যা কিছু খাই, যে এখানে বোতল আছে, আমি কিন্তু এগুলো খাই না নর্মালি, দেখবেন আমার বোতলগুলো আলাদা। এগুলোর মধ্যে আমি সেদিন আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ওইখানে প্রোগ্রামে ওনাকে বললাম, মহিউদ্দিন ভাইকে, যে এগুলোর মধ্যে মাইক্রোপ্লাস্টিক আছে। এগুলো কি করে? রক্তের মধ্যে ঢুকে রক্তের নালীগুলোকে আস্তে 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 জ্যাম করে দেয় এবং রক্ত ঠিকভাবে কাজ করতে পারে না, রক্ত হচ্ছে জ্যামের মধ্যে পড়ে যায়। রক্ত যদি জ্যাম লাগে, রক্ত যদি ঠিকভাবে কাজ না করে, তখন দেখা যায় আমাদের শরীরে রোগ জীবাণু বাঁধে। এবং এই জন্য ইসলামের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অসাধারণ একটা হচ্ছে, রক্ত পরিষ্কারের জন্য হিজামা করবেন। আমার ছোট ভাই নোবেল এটা নিয়ে খুব ভালো করে বলে, হিজামা যদি করেন গেম চেঞ্জিং হবে। এবং সব খাবারের মধ্যে এত প্লাস্টিক, বিজ্ঞানীরা দেখছে প্রতিদিন প্রায় 50,000 মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে ঢুকতেছে। আস্তে আস্তে এটা আমাদের কোষগুলোর যে স্বাভাবিক গঠন ধ্বংস করতেছে এবং আমরা ক্যান্সার, আলসার, লিভারের সমস্যা, এই বড় বড় সমস্যার দিকে আগায় যাচ্ছি। সুগন্ধি ইসলামের খুব ভালো একটা জিনিস না? ইসলাম কত অসাধারণ। বিজ্ঞানীরা এখন দেখতেছে, কেউ যখন বডি স্প্রে, মানে এক কথা সে আতর মাখুক আর যাই মাখুক, সুগন্ধি যখন সে ব্যবহার করে, তার ব্রেইনের 2টা অংশ, প্রিফ্রন্টাল কর্টেক্স, হিপ্পোক্যাম্পাস অ্যাক্টিভ হয়ে যায়। হইলে কি হবে? পড়া দ্রুত শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে যাবে, পড়া মনে থাকবে। আর একটা জিনিস বলে রাখি যেটা খুব ইম্পর্টেন্ট, যখন আপনি পড়বেন, যখন আপনি একটা নতুন জিনিস পড়বেন, নতুন, তখন বাম হাতটা মুষ্টি করে পড়বেন। আর যখন রিভিশন দিবেন, রিভিশন মানেটা আর না, আর প্রথম বর্ণ, রাইট হ্যান্ড মানে আর না, ডান সাইডের যে রাইট হ্যান্ড এইটা দিয়ে এইটা হাতটা চিপে ধরে পড়বেন। মানে নতুন জিনিস পড়ার সময় বাম হাতটা মুষ্টি করে ধরবেন, আর যখন পুরাতন জিনিস রিভিশন দিবেন তখন ডান হাতটা মুষ্টি করে ধরবেন। কেন? ডান হাতটা মুষ্টি করে ধরলে ব্রেনের বাম সাইডটা, বাম হাতটা মুষ্টি করে ধরলে ব্রেনের ডান সাইডটা অ্যাক্টিভ হবে এবং পড়াটা তখন ঠিকভাবে যেখানে রিজার্ভ করার কথা সেখানে হবে। 1 মিনিটে কথা এখন সবগুলো রিজার্ভ যা যা আমরা বলছি এটা এখন ধরে ফেলবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন ভিটামিনের মতো? ভিটামিন ডি। আচ্ছা, ভিটামিন ডি যদি ঠিকভাবে কাজ করে আমাদের টেনশন বাড়বে না কমবে? কমবে। আচ্ছা, ব্রেইনের জন্য খুব ভালো পানি, আর হচ্ছে যখনই টেনশন হবে বুক ভরে শ্বাস নিব, ছাড়বো। একজন সেন্টারে যে আছে তার ব্রেন যদি সৎ হয়, তাহলে দেশের সব লোকের ব্রেন ভালো হবে না খারাপ হবে? ওই লোক যদি খারাপ হয়, সব খারাপ। তাহলে আমরা যদি দেশটাকে ভালো করতে চাই, সেন্টারে কি ভালো লোক রাখবো না খারাপ লোক? থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।